আলাইকুম। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর আমাদের কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারের যে শুরু ক্লাসটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা সবাই এই ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করার জন্য তোমরা শেয়ার বাটনটি ক্লিক করে সবার কাছে ছড়িয়ে দাও ভিডিওটি, যার জন্য বা যার ফলে এই ভিডিওটি দেখার মাধ্যমে সবাই আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে এবং এটার অ্যাপ্লাইড অংশগুলো যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো করতে সমর্থ লাভ করে। তো সেই তাদের এই সাহায্যের হাতটি তোমরা প্রথমত বাড়িয়ে দাও তোমাদের শেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে, আর তোমাদের মনোযোগটা অবশ্যই দিয়ে দাও আমার এই ক্লাসে, যেন একটা তথ্য তোমাদের বুঝতে না সমস্যা হয়। তো কথা না বাড়ি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। তো আজকে আমাদের যে কাজ ক্ষমতা শক্তির যে অংশটি রয়েছে তার মধ্যে আমাদের যে কাজ, এই কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কি কাজ নিয়ে আমাদের অনেকগুলা যে শব্দ আমরা প্রকৃতি বা পরিবেশে ইউজ করে থাকি অথবা আমরা সচরাচর যে শব্দগুলোকে ইউজ করে থাকি সেগুলা শব্দের বিভিন্ন ভুলগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। আসলে কাজ জিনিসটা নিয়ে আমাদের অনেক মিথ্যা একটা ধারণাও রয়েছে। যেমন আমরা কাজ বলতে বুঝি যে একটা দারোয়ান, চিন্তা করো একটা দারোয়ান সারা রাত একটা বাড়ি পাহারা দিল একটা চেয়ারে বসে। এখন দারোয়ান দাবি করছে দারোয়ান কাজ করতেছে। আবার চিন্তা করো তোমার আম্মু রান্না করার জন্য অনেকগুলো খাবার দাবার বা অনেকগুলো কাঁচামাল রয়েছে যেগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাত করা লাগে বসে বসে থেকে। এখন তোমার আম্মু সারাদিন এই বসে বসে এই রান্না কাজগুলো করার মুহূর্ত সে নিজেকে মনে করে সে অনেক কাজ করেছে। তাছাড়া আমরা সারাদিন টেবিলের সামনে বসে আমরা মনে করি আমরা সারাদিন অনেক পড়াশোনা করেছি, অনেক কাজ করেছি, কিন্তু আসলে যদিও এটা আমরা মুখের ভাষা আমরা কাজ করছি বুঝাই, কিন্তু পদার্থবিজ্ঞান আমাদেরকে বলতেছে আমরা কোনো কাজই করিনি। কেন কাজ করিনি, তাহলে আমাদের কাজটা কি সেটা বুঝতে হবে। তো আজকের বিষয়টা হলো আমাদের আসলে কাজটা কি, পদার্থবিজ্ঞান কাজটাকে কি বলতেছে। আসলে কাজ হলো আমরা প্রথমত কাজটা বোঝার জন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে। আর বল কি তা আমি আমার পূর্ববর্তী যে বলের যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটিতে আমি ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপরও তোমাদেরকে এটা ভালোভাবে বোঝানোর জন্য আমি বলছি বল কোনো বস্তুকে গতিশীল করতে পারে, আবার ওই গতিশীল বস্তুকে স্থির করে দিতে পারে, অথবা গতিশীল বস্তুর গতি মন্থর করে দিতে পারে। তো বল জিনিসটা নিয়ে অনেক বিশাল আলোচনা আছে, আমি ওইদিকে যাব না। কিন্তু কথা হলো আমরা যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে বস্তু কিন্তু অবস্থার কি হয়, স্মরণ ঘটে, আবার কখনো কখনো স্মরণ নাও ঘটতে পারে। তো এখন কথা হলো আমি এখানে একটা বস্তু রাখলাম, এই একটা বস্তু রাখলাম, এখন আমি কি করলাম এটাকে অ্যাপ বলে ঠেললাম, একটা বল প্রয়োগ করলাম, এই বস্তুর মধ্যে আমি একটা বল প্রয়োগ করলাম, এফ একটা বল প্রয়োগ করলাম। এই এফ বলটা প্রয়োগ করার কারণে বস্তুটি এই অবস্থান থেকে বি অবস্থানে চলে আসলো, মাঝখানে তার স্মরণ হয়ে গেল এস। ঠিক ওই সময় আমরা বলতে পারি যে এই বস্তুটির কাজ হয়েছে। তাহলে কাজটা এক্স্যাক্টলি আসলো কি, কাজটা এক্স্যাক্টলি হলো আমরা যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি তখন বস্তুটি তার স্মরণ করতে হবে। কোন দিকে স্মরণ করতে হবে ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা আবার আমরা অনেক সময় বলে থাকি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে যে স্মরণ ঘটে তাকে আমরা কাজ বলি। এক্স্যাক্টলি এটা কিন্তু কাজ নয়, এটা ধনাত্মক কাজ বলতে পারি বাট কাজ নয়, কারণ কাজের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট না বস্তুটা কোন দিকে যাবে। কারণ আমরা শেষ পর্যন্ত কাজের ক্ষেত্রে নতুন একটা ধারণা আমরা দিব যে কাজ হলো একটা স্কেলার রাশি, কিন্তু আমরা অনেকে ধারণা করি যেহেতু কাজ মানে হলো বল এবং স্মরণের সাথে একটা সম্পর্ক রয়েছে, যেহেতু বলও একটা ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই মনে হয় কাজটা মনে হয় ভেক্টর রাশি হবে, কিন্তু এক্স্যাক্টলি কাজটা ভেক্টর রাশি হচ্ছে না, এটা স্কেলার হচ্ছে। ওইটার কারণেও আমরা আসবো। তো প্রথমত বলি এখানে আমরা যখন অ্যাপ বল প্রয়োগ করেছিলাম এটা বি অবস্থানে চলে এসেছে, তার এস স্মরণ ঘটেছে, সেই ক্ষেত্রে আমরা বললাম তার কাজ হয়েছে। কিন্তু এই কাজের ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারবো, অর্থাৎ এই টোটাল যে কাজটা হয়েছে সেটা যদি আমরা ডাব্লিউ ধরি তাহলে এখানে আমরা কাজ লিখতে পারবো এই এফ বল এবং এই এস অর্থাৎ স্মরণের যে দূরত্ব আছে তাদের গুণফল অর্থাৎ এফ এস। অর্থাৎ আমরা এক্স্যাক্টলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি, অর্থাৎ কাজ ইকুয়াল টু জানি এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু স্মরণ। অর্থাৎ আমার বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর যেদিকে তার স্মরণ হোক না কেন তার স্মরণ অবশ্যই করতে হবে। চিন্তা করে একটু আগে যে আমি বললাম যাদের গুলো কাজগুলো হয় না, যারা সারা রাত চেয়ারে বসে পাহারা দিয়েছে, যারা সারাদিন বিভিন্ন রান্নাবাড়ির কাজ করেছে বসে বসে থেকে, এবং সারাদিন তুমি পড়ালেখা করেছো, তোমাদের ক্ষেত্রে কেন কাজ আমি হয়নি বললাম, কারণ তোমরা এখানে যদিও কোনো না কোনো ক্ষেত্রে বল প্রয়োগ করেছো বাট তোমাদের কোনো স্মরণ ঘটে নাই। যেহেতু স্মরণ ঘটে নাই আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ এফ ইন্টু এস।
তো এক্ষেত্রে যদি স্মরণটা যদি শূন্য হয়ে যায়, আমি আবার বলছি যদি স্মরণটা শূন্য হয়ে যায়, তাহলে যেহেতু এটা মাল্টিপ্লিকেশন এফ এবং এস এর মধ্যে, সুতরাং টোটাল ভ্যালুটা আমাদের শূন্য চলে আসে। অর্থাৎ আমাদের যদি স্মরণ না ঘটে তাহলে কাজও ঘটবে না। ওকে, তো ওই ক্ষেত্রে আমরা কাজ বলতে পারি না। এখন আরেকটা গোড়ামি রয়েছে আমাদের। এখন আমি কি করলাম, আমার হাতের কলমটিকে ছুঁড়ে মারলাম, বললাম আমি কাজ করেছি, কিন্তু আসলে আমি কোনো কাজই করিনি। এক্ষেত্রে আমি এই জায়গায় কাজ করিনি। কেন কাজ করিনি? কারণ এই বস্তুটিকে যখন ছুড়ে দিছি, অথবা বলবো যে বস্তুটি কাজ করেছে, অর্থাৎ আমি বস্তুটিকে ছুড়লাম, বস্তুটি কাজ করেছে, আসলে বস্তুটিও কাজ করেনি। তাহলে কাজটা করলোটাকে? এখন বস্তুটি কাজ করেনি, আমিও কাজ করিনি, তাহলে কাজটা করলো কে? আসলে কাজটা করে বল, অর্থাৎ কাজ সবসময় বল করবে। কাজ কখনো কোনো বস্তু বা কোনো মানুষ বা যেই সিস্টেমের ছোড়া হোক না কেন, সেই সিস্টেমটা কিন্তু কাজ করে না, কাজ করে স্বয়ং বলটা। অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করি, ওই বলটাই কিন্তু কাজ করে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা মানুষ বা কোনো যন্ত্র কিন্তু কাজটা করে না, করে ওই বলটি, যে বলটি ওই ব্যক্তি বা মানুষ বা যে যন্ত্র ওই বলটিকে উৎপন্ন করলো। অর্থাৎ আমরা বলটিকে উৎপন্ন করে দেই, বলটাকে প্রয়োগ করি। অর্থাৎ কোনো বস্তুর উপর বলটাকে আমরা অ্যাপ্লাই করি, আমরা বল অ্যাপ্লাই করি, আমরা কাজ করি না, কাজ করে ওই বলটি। কারণ এখানে আবার আরেকটা দিকে আসি, আমি এই বস্তুটার উপর কি করলাম, আমি বল প্রয়োগ করলাম, এফ একটা বল প্রয়োগ করলাম। এখন বস্তুটা কি হলো, এস একটা স্মরণ ঘটলো, বস্তুটার মধ্যে এস একটা স্মরণ ঘটলো, বস্তুটা এখানে আসলো। এখন প্রশ্ন, এই এখানে এফ বল করানো এটা স্মরণ ঘটে এখানে আসলো, এই বলটা বস্তুটা কিন্তু এখান থেকে এখানে আসছে, কিন্তু এই স্মরণটা ঘটাইছে কে? বস্তুটা না, এই স্মরণটা ঘটাইছে স্বয়ং বল। বল এখানে প্রয়োগ হয়েছে, বিদায় এখানে আসছে। তো এখানে একটা জিনিস চিন্তা করি, যে এখানে যখন আমরা এফ বল প্রয়োগ করলাম, তখন তার একটা এস দূরত্ব স্মরণ ঘটলো। এখন এটাকে আমরা বলতেছি কাজ, এফ এস মানে একটা কাজ, এই কাজটা করলো বল, এটাও আমরা বুঝলাম। এখন আরেকটা দিকে তাকাই, যে আমি যখন এখানে মানে একটা বস্তু এক বল প্রয়োগ করার জন্য যখন আমি ঠেললাম অনেকক্ষণ, অর্থাৎ এস দূরত্ব যখন ঠেললাম, বল প্রয়োগ করতে থাকলাম, তখন তার এতটুকু স্মরণ ঘটলো। এখন কথা হলো, এখানে বস্তুটা কি এসে থেমে যাবে? তার এখানে এস দূরত্ব স্মরণ করে কি বস্তুটা এখানে থেমে যাবে? না, বস্তুটা এখানে থামবে না, বস্তুটা তো আরো ডি দূরত্বে যেতে পারে, বস্তুটা আরো তো ডি দূরত্বে কিছু যেতে পারে। কিন্তু কথা হলো, এই ডি দূরত্বে আমরা কেন কাজটাকে কনসিডার করলাম না? বস্তুটা এখান থেকে, অর্থাৎ আমি এ অবস্থান থেকে বি অবস্থান বস্তু নিলাম, এখানে এস স্মরণ ঘটলো, এবং এই এস স্মরণ ঘটার ক্ষেত্রে কিন্তু আমি এফ বল প্রয়োগ করেছি, অর্থাৎ এখানে কাজ করার জন্য বল প্রয়োগ করেছি। কিন্তু এই প্রয়োগ করার ফলে বস্তুটা যখন বি অবস্থান আসলো, এস স্মরণ ঘটে। এখন এই বি অবস্থানে আমি আর কোনো বল প্রয়োগ করি নাই, যেহেতু বি অবস্থানে কোনো বল প্রয়োগ করি নাই, সুতরাং এই বল প্রয়োগ না করা সত্ত্বেও কিন্তু আমার ডি দূরত্ব তার স্মরণ ঘটেছে। তো ডি দূরত্ব স্মরণ তো ঘটেছে, কিন্তু কোনো বল প্রয়োগ হয় নাই। অর্থাৎ কাজের ক্ষেত্রে আমরা দুইটা শর্ত ফাইন্ড আউট করতে পারলাম। এক, কাজ করার জন্য বল প্রয়োগ বাধ্যতামূলক, অর্থাৎ বল প্রয়োগ করতে হবে। দুই, বল প্রয়োগ করার ফলে তার যেদিক হোক তার স্মরণ করতে হবে, অর্থাৎ বল প্রয়োগ মাস্ট বি লাগবে আমাদের, দেন আমাদের এটা স্মরণ করতে হবে। যদি এই দুইটা জিনিস আমরা কোন ফর্মুলা বা কোনো বস্তুর ক্ষেত্রে বা কোনো বলের ক্ষেত্রে ঘটনাটা আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বলবো সেখানে কাজ ঘটেছে। অন্যথায় অন্য কোনো সব কথায় যেটা আমরা চিরাচরিত কথা বলে আসলাম এতদিন পর্যন্ত, সেগুলোকে আমরা পদার্থের ভাষায় বল বলতে পারি না, তো এক্সাক্ট কাজ বলতে পারি না। তো এক্সাক্টলি কাজ জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। আরেকটা কথা, কাজ W is equal to Fs, F তো একটা বল, এটা তো একটা ভেক্টর রাশি, তাহলে কেন কাজটা পুরো টোটাল কাজটা ভেক্টর রাশি হবে না? টোটাল কাজটা ভেক্টর রাশি না হওয়ার কাহিনী হলো, যে এখানে আমি যখন বল প্রয়োগ করি, চিন্তা করো আমি এখানে বল প্রয়োগ করলাম, এদিকে বল প্রয়োগ করলাম, আমার বস্তুটা যে এদিকে যাবে তা তো না, বস্তুটা এদিকে নাও যেতে পারে, বস্তুটা বিপরীত দিকেও যেতে পারে। কারণ আমরা কাজ কিন্তু দুই প্রকার পড়েছি, আর কাজ দুই প্রকার পড়বো আমরা, যে একটা হলো ধনাত্মক কাজ পড়বো, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ পড়বো। অর্থাৎ বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, যদি বল প্রয়োগ করা হলে, অর্থাৎ একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করেছি, যখন বস্তুটি তার বলের দিকে স্মরণ ঘটেছে, তখন এটা কাজ হয়েছে, কিন্তু এটা স্পেসিফিক একটা কাজ, এটা ধনাত্মক কাজ। আবার যখন বল প্রয়োগ করলাম, বস্তুর উপর বল প্রয়োগ করার কারণে বলের দিকে না গিয়ে তা উল্টা দিকে গেল, অর্থাৎ স্মরণটা যদি তার এদিকে করতো, তাহলে আমরা বলতাম এটা কি হয়েছে, ঋণাত্মক কাজ হয়েছে। তো কাজ ঋণাত্মক করতে পারে, ধনাত্মক করতে পারে, অর্থাৎ বস্তুর স্মরণ আমার সামনের দিকে যেতে পারে, বিপরীত দিকে আসতে পারে। বস্তুর স্মরণটা কিন্তু আমাদের নির্দিষ্ট না, তার দিকটা কিন্তু নির্দিষ্ট না। তো আমরা ভেক্টর তখনই বলি যখন একটা বস্তু
মধ্যে বল প্রয়োগ করার ফলে এই বস্তুর বলটা প্রয়োগ করার ফলে মাস্ট বি বস্তুর একদিকে যাবে, মানে যে কোনো একটা দিকে যাক তার নির্দিষ্ট একটা দিক থাকবে, তাহলে আমরা এটা বলতে পারবো না দুইটা রাশির গুণফল হয়তো ভেক্টর আসবে। কিন্তু এক্ষেত্রে কথা হলো আমাদের সরণটা কিন্তু নির্দিষ্ট না, সরণটা যেদিকে করতে পারে, অর্থাৎ আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এই বলটা সামনের দিকেও যেতে পারে, অর্থাৎ বলের দিকেও যেতে পারে, আবার বলের উল্টা দিকেও যেতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট না। ঠিক এই কারণে আমরা কাজকে আমরা একটা স্কেলার রাশি বলে থাকি, অর্থাৎ কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি না কাজের ক্ষেত্রে বস্তুটি মানে কোনো বস্তুর উপর কাজ হলে আর কি এটা কোন দিকে হবে কোন দিকে যাবে এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারি না, মূলত ওই একটা কারণ এটাকে আমরা স্কেলার। যেমন আমরা এফ ইজ ইকুয়াল টু এফ টা বাদ দিয়ে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ এস, অর্থাৎ কাজ সমান সমান তো আমরা বারবারই বলছি যে বল এবং সরণের গুণফলকে আমরা কাজ বলি। তাহলে এই এফ এস যদি আমাদের কাজ হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস ফেস করতে হয় যে কাজের মাত্রা বের করতে হয়, বলের কাজের মাত্রা বের করার পরে তার একক বের করতে হয়, এগুলো আমাদেরকে ফেস করতে হয়। তাহলে এখন আমরা একটু দেখে নেব তার মাত্রাটা আমরা কিভাবে বের করতে পারি আর এককটাও আমরা কিভাবে বের করতে পারি। আমরা জানি যে বল তার একক হলো নিউটন, বলের একক হলো নিউটন, আর এস যেহেতু একটা সরণ তার একক অর্থাৎ সরণের সাথে দূরত্বটা আমাদের সংযুক্ত রয়েছে, অর্থাৎ রিলেশন রয়েছে, অর্থাৎ সরণ তো হলো একটা ভেক্টর রাশি। ওকে, এটা কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা বলি সরণ। কিন্তু এখানে আমাদের যে রাশিমালাটা মানের যে রাশিমালাটা সেটা কিন্তু আমাদের দূরত্ব, তো দূরত্বের একক হলো মিটার, অর্থাৎ এক্ষেত্রে এস এর একক আমরা বলতে পারি কি মিটার। তাহলে এফ আর এস, তাহলে এফ এর একক হলো নিউটন, অর্থাৎ বলের একক নিউটন, আর সরণ একক বললাম আমরা মিটার। তাহলে এফ আর এস গুণ, তাহলে এন আর নিউটন আর মিটারে যদি গুণ করি তাহলে কি হবে আমাদের নিউটন মিটার। তাহলে এই নিউটন মিটার হলো আমাদের বলের অর্থাৎ সরি কাজের একক। আবার কাজের একককে আমরা আবার শক্তি দ্বারাও জোল দ্বারাও পরিচিতি দিয়ে থাকি, অর্থাৎ আমাদের কাজের এককও জোল। হ্যাঁ, তাহলে কাজের একক জোল, তাহলে নিউটন মিটারও কিন্তু কাজের একক। তো আমরা কি বলতে পারি যে 1 জুল সমান 1 নিউটন মিটার, অর্থাৎ জুল যে কথা আমাদের নিউটন মিটার একই কথা। তো 1 জুল যে কথা আমাদের 1 নিউটন ঠিক সেই কথা। তো এখন তো আমরা শিখে গেলাম আসলে একক কিভাবে বার করে। তো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো মাত্রা। তো আমরা কাজ সমান সমান যে জিনিসটা জানি তা হলো কাজ সমান বল ইনটু সরণ। তো বল মানে কি, বল মানে ভর ইনটু ত্বরণ, আর সরণ কি, সরণ মানে তো সরণই, এটা একটা মৌলিক রাশি রয়েছে। আচ্ছা, তো ভর এটাও একটা মৌলিক রাশি। তো ত্বরণ কি হবে, ত্বরণ হবে এটাকে ভাঙলে আমরা পাবো বেগ বাই সময় ইনটু সরণ, সরণে থাকবে। আবার এই ব্যাগটাকে আমরা ভাঙবো, এবার এই ব্যাগটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো আমরা এখানে কাজ করি এই ব্যাগটাকে আমরা একটু আলাদা করে নিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ব্যাগটাকে আলাদা করে নিলাম আর 1/, সময়টাকে আমরা আলাদা করে রাখলাম ইনটু সরণ। এবার এই ব্যাগের জায়গায় আমরা লিখতে পারি আবার সরণ বাই সময়, কারণ ব্যাগ হলো একক সময় যে দূরত্ব অতিক্রম করে, আর ত্বরণ হলো একক সময় যে ব্যাগ উৎপন্ন হয় তাকে আমরা ত্বরণ বলে থাকি নরমালি, আর ব্যাগের ক্ষেত্রে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ব্যাগ হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে এই ব্যাগে যা আমরা লিখতে পারবো সরণ বাই সময় ইনটু, আর এখানে তো আছে 1/, সময় ইনটু সরণ। তো এখানে একটু খেয়াল করি আমরা এটা দিকে যদি আরেকটু তাকাই যে আমরা লিখতে পারি কাজ ইজ ইকুয়াল টু ভর ইনটু, খেয়াল করি এই সরণ এখানে একটা সরণ রয়েছে, তো দুইটা সরণ গুণ করলে আমরা পাবো সরণ স্কয়ার, আর এখানে সময় রয়েছে এখানে সময় রয়েছে, দুটো সময় গুণ করলে আমরা পাবো সময় স্কয়ার। ওকে, তাহলে আমাদের এখন কাজের মাত্রাটা আমরা কিভাবে পাবো, খেয়াল করো ভর, অথবা এখানে আমরা ইউজ করি ডাব্লিউ নিয়ে আসি, মাত্রাটা আমরা ডাব্লিউটা নিয়ে আসি। তাহলে ভরের মাত্রাটা কি হবে, আমরা কিছু মাত্রা আমাদের জানতে হবে, যেমন ভরের মাত্রা হবে ক্যাপিটাল এম এবং সরণের মাত্রা হবে যেহেতু দূরত্বের সাথে রিলেটেড ক্যাপিটাল এল, আর সময় টাইমের সাথে রিলেটেড সুতরাং ক্যাপিটাল টি।
তো এই ক্ষেত্রে বরের জায়গায় আমরা লিখবো m ইনটু, আর যেহেতু সরণ এটা m এর সাথে সরি l এর সাথে জড়িত, সুতরাং আমরা লিখবো l স্কয়ার, যেহেতু উপরে স্কয়ার রয়েছে, আর সময় t এর সাথে তাহলে লিখবো t স্কয়ার। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি ml স্কয়ার 3/2। আর এটাই ছিল কিন্তু আমাদের যে w অর্থাৎ কাজের মাত্রা। আরেকটা কথা বলে রাখি, কাজের মাত্রা আর কাজের এককটা কিন্তু আমাদের শক্তির সাথে সেম থাকবে, কারণ শক্তি আর কাজ তা কিন্তু মোটামুটি এক, পুরোপুরি এক যে না, এটা কিন্তু আমরা যখন শক্তি নিয়ে আলোচনা করব তখন কম্পেয়ার করব, বাট তাদের গাণিতিক হিসাব বা পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু এক পাই তাদের ক্ষেত্রে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এই কাজের যে একটা আমরা পেলাম, মাত্রাটা যেটা পেলাম, এটা কিন্তু শক্তির ক্ষেত্রে সেম থাকবে, আবার আমরা যে এককটা বের করেছিলাম নিউটন মিটার, এটাও শক্তির ক্ষেত্রে সেম টু সেম থাকবে। তো এখন মাত্রা আর একক বোঝার পর কাজের ক্ষেত্রে এখন আমাদের একটা প্র্যাকটিস করার খুবই দরকার। দেন ওই প্র্যাকটিস এবং আমার আজকের বেসিক আলোচনার উপর নির্ভর করে তোমরা নেক্সটে তোমাদের বিভিন্ন যার যেই প্রকারের গাইড থাকুক না কেন, সেই গাইডগুলো থেকে গাণিতিক সমস্যাগুলোকে বের করে করার চেষ্টা করবে এবং করতে চেষ্টা করবে। আর হ্যাঁ, প্রথমে যদি না পারো থেমে থাকবে না, চিন্তা করা শুরু করবে, কারণ একটা গাণিতিক সমস্যা আমি পারবো না তার মানে যে আমি পারতেছি না, আমি চিন্তা করতেছি তার মানে যে আমার লস হচ্ছে তেমন না। কারণ আসলে বিজ্ঞানটা হলো তোমার চিন্তা শক্তিকে আগে বৃদ্ধি করা। তো চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে হলে তোমাকে গাণিতিক সমস্যা ফেস করতে হবে, অনেক সমস্যা ফেস করতে হবে। তুমি নিজেকে যত সমস্যা ফেস করবে গাণিতিক ক্ষেত্রে, তত তুমি চিন্তা করতে শিখবে, আর যত চিন্তা করতে শিখবে তুমি ততই নতুন নতুন জিনিসকে উদ্ভাবন করার ক্ষেত্রে নিজেকে এগিয়ে রাখতে পারবে। সুতরাং চিন্তা শক্তি আমাদের বৃদ্ধি করতে হবে। আমাকে মুখস্থ শক্তি বৃদ্ধি করলে হবে না, আমাদের কোন জিনিস সরাসরি অনুকরণ করলেও হবে না, আমাকে একটা জিনিসকে ফলো করে আমি নিজে সৃজনশীলতা দিয়ে এটাকে গ্রোথ করতে হবে। তো আজকে আমি একটা গাণিতিক সমস্যা করে দেবো। তো এই রিলেটেড অনেক গাণিতিক সমস্যা তোমাদের বিভিন্ন গাণিতিক বই রয়েছে, সেগুলোকে প্র্যাকটিস করবে, কারণ আমরা তো সবাই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, মানে আমি প্রশ্ন লিখেছি যে একটি ফুটবলকে যখন আমরা 10 নিউটন বল দিয়ে আঘাত করি, সাপোজ এইটা আমাদের একটা ফুটবল, এই ফুটবলটাকে যখন আমরা 10 নিউটন বল দিয়ে আঘাত করি, 10 নিউটন বল দিয়ে আঘাত করি, তখন ফুটবলটি 15 মিটার দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ ফুটবলটি 15 মিটার দূরত্ব অতিক্রম করে, এই দূরত্ব হবে 15 মিটার, ফুটবলটি 15 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো আমাদের কাজের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলেন যে কাজ তো কোন দিকে যাবে এটা তো নির্দিষ্ট না, তাহলে বারবার আপনি বল যেদিকে প্রয়োগ করছেন কাজটা আপনি ওইদিকে দেখাচ্ছেন কেন? আপনি তো অন্যদিকে দেখালেও পারতেন। তো আমি পরিশেষে কিন্তু কাজের শেষ দিক দিয়ে একটা কথা বলেছিলাম যে কাজ দুই প্রকার হতে পারে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ওকে, তো আমি ঋণাত্মক মানে কাজ বল প্রয়োগ হলে বস্তু বলের দিকে যে অতিক্রম করে এটা ধনাত্মক কাজ বলেছিলাম, আর উল্টা দিকে যে অতিক্রম করে অর্থাৎ বল প্রয়োগ করলাম তার উল্টা দিকে গেল, এটাকে ঋণাত্মক কাজ বলেছিলাম। তো আমাদের যে বই অর্থাৎ তোমাদের যে আমাদের বইটা রয়েছে সে বই কিন্তু একদিকের কাজের কথা বলা আছে, আর যে বিপরীত দিকে যে কাজটা সেটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে তোমরা বুঝতে পারবে। তো এখনই অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এখন শুধুমাত্র একদিকের বল নিয়ে অর্থাৎ একদিকের যে কাজটা অর্থাৎ বলের দিকে যে কাজটা নিয়ে আমরা আলোচনা করব, আর ইন্টারমিডিয়েটে গেলে আমরা ওইটা নিয়েও আলোচনা করার একটা বিস্তর একটা সম্ভাবনা থাকবে। ওকে, তো এখানে আমরা সরণ পেয়েছি 15 মিটার, অর্থাৎ এখানে s হলো 15 মিটার আর f আমরা পেয়েছি 10 নিউটন। তো এখান থেকে আমরা জানি যে w fs, তাহলে f কত 10 নিউটন ইনটু s কত 15 মিটার, তাহলে এটাকে আমরা গুণ করলে পাচ্ছি 150 নিউটন মিটার, অথবা এটা আমরা লিখতে পারি 150 জুল। ওকে, তো এই ছিল আমাদের এই প্রশ্নের জবাব। তো এটা খুবই সিম্পলি ছিল, আর এই সিম্পলি ভাবে তোমরা কিন্তু তোমাদের যে বইয়ে যে গাইডের বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে। কিন্তু তারপরে কিছু গাণিতিক সমস্যা যদি তোমাদের থেকে থাকে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কাহিনী নাই। আমাদের এই চ্যাপ্টার বেসিক আলোচনা করার লাস্ট ভার্সনে আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব, যেখানে কঠিন থেকে কঠিন যে সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে এবং বেশি বেশি করে পড়াশোনা করবে এবং নিজের চিন্তা শক্তিকে জাগ্রত করার জন্য স্মার্টলি পড়াশোনার চেষ্টা করবে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি করার চেষ্টা করবে। কারণ মুখস্থ করলাম মানে পুরো অনুকরণ করলাম, নিজের কোনো কিছু থাকলো না, তুমি নিজেকে মেধাবী হিসেবে পরবর্তীতে দাবি করতে চাবা, এটা তো হবে না। অর্থাৎ নিজেকে মেধাবী করতে হলে অবশ্যই
তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, সৃজনশীলতা রয়েছে, সেটাকে জাগ্রত করতে হবে। তো সেটাকে করতে পারলে কিন্তু তোমার জীবনে যে সফলতা, এটা কিন্তু চলেই আসবে। কারণ সফলতা অর্জন করার জন্য শুধু পরিশ্রমই এনাফ নয়, পরিশ্রমের সাথে অবশ্যই অবশ্যই তোমার স্মার্টনেসটা খুবই দরকার। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমাকে অনুপ্রেরণা দিবে। আর সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।